জুলাই ঘোষণাপত্র আপনারা যেটা দিলেন, যেটা দেওয়ার কথা সরকার যেটা দিল, সেটা নিয়ে আপনার বন্ধুরাই অর্থাৎ এনসিপি এটা নিয়ে আসলে খুব খুশি না। জামায়াতে ইসলামীও এটাতে আসলে তার প্রকাশ করেছে। অন্যান্য রাজনীতিগুলো অ্যাপারেন্টলি বিএনপি শুধু এটাকে পছন্দ করেছে। অনেকে এইটাও বলছেন যে বিএনপির ডিকটেশনে এই জুলাই ঘোষণাপত্র তৈরি হয়েছে। আমি যদি বিটিভির ফ্রেমিংয়ের কথা বলি, বিটিভির ফ্রেমিংয়েও বারবার ডক্টর ইউনূসের সাথে সবচেয়ে প্রমিনেন্ট করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ যিনি বিএনপির নেতা হিসেবে সেখানে গিয়েছেন তাকে দেখানো হচ্ছিল। এটার কারণ কি? ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকটা বিএনপির দিকে ঝুঁকে পড়েছেন, এরকম মনে হয় আপনার? এই রাজনৈতিক বিষয়ে বোধহয় আমার মন্তব্য করাটা ঠিক হবে না, তবে আমি যতদূর জানি জুলাই যে ঘোষণাপত্রটা হয়েছে সেই ঘোষণাপত্রটা মেইনলি গত 6-7 মাস ধরে এটা নিয়ে কনসালটেশন চলছে। অনেকগুলো দলই তাদের প্রস্তাবনা দিয়েছে, কিন্তু প্রস্তাবনা নিয়ে অনেক দলের সাথে হয়তো ফিডব্যাক বা পরবর্তী আলোচনা হয় নাই, ফলো আপটা হয় নাই। বাট প্রধান 3 দলের সাথে আলোচনা হয়েছে বলে আমি জানি, বিএনপি, জামাত এবং এনসিপির সাথে। উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ওনাদের সাথে বসেছেন, আলোচনা করেছেন এবং ব্রডলি একটা ঐকমত্যে এসে এই পেপারটা দেওয়া হয়েছে। তবে মানে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোকে একটা সিঙ্গেল সেন্টেন্স যদি লিখতে বলি, সবাই তো ভিন্ন ভিন্ন লিখবে। তো এত বড় একটা পেপার তো 100% ঐকমত্যের ভিত্তিতে আসা সম্ভব না। যতদূর আমি জানি যে 10-15% ঐকমত্য ছিল না, যেটা পরবর্তীতে সরকার সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তবে মনে করেন 5ই আগস্ট 2024 সালের 5ই আগস্ট যদি আমরা একটা ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন দেওয়ার মতো বাস্তবতায় থাকতাম বা দিতে পারতাম, সেটার ক্ষেত্রে তো আমাদের কারোর সাথে কথা বলা প্রয়োজন হতো না। কিন্তু যেহেতু পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে, সরকার দায়িত্ব নিয়েছে যে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যের ভিত্তিতে এটা দেয়া হবে এবং এটার সাংবিধানিক স্বীকৃতি, পরবর্তী নির্বাচিত সরকারের স্বীকৃতির একটা ব্যাপারও আছে। তো সেই জায়গা থেকে ওই ঐকমত্যটা প্রয়োজন হয়েছে এবং সেখানে আমি মনে করি যে সেখানে ছাত্রদের পক্ষ থেকেও কিছু কম্প্রোমাইজ করতে হয়েছে, বিএনপির পক্ষ থেকেও কিছু ছাড় দিতে হয়েছে। সবার ছাড় দেওয়ার জায়গা থেকে একটা মোটামুটি অ্যাগ্রিড ডকুমেন্টে শেষ পর্যন্ত আসা হয়েছে। তবে আমি মনে করি যে ইয়ার ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি পাওয়াটা একটা বড় বিষয় এবং এই ঘোষণাপত্রটি অপরিহার্য ছিল এবং এইটা এর বিষয়ে অনেকের অনেক মত দ্বিমত থাকতে পারে, তবে এটা যে অপরিহার্য ছিল এই বিষয়ে কারোর আসলে কোনো দ্বিমত থাকার কথা না। ওকে, জুলাই ঘোষণাপত্র বা রাজনীতি নিয়ে আমরা একটু আবার পরে যদি সুযোগ হয় তাহলে আপনার সাথে কথা বলবো। একটু আপনার উপদেষ্টা বা মন্ত্রী হিসাবে আপনার দায়িত্ব পালনকালীন সময়কার কথা বলি। প্রথম মানে কিছু অভিযোগও বলি না আসিফ, যেমন ধরেন মন্ত্রী হিসাবে, মানে আসলে উপদেষ্টা তো মন্ত্রীর পদমর্যাদা সমান, আপনি যেসব সরকারি নিরাপত্তা থাকে তার সবই আপনি পাচ্ছেন, তারপরও আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন সেটি মানে ঠিকই আছে, সরকারি পদবীর যোগ্যতা বলে তাই আপনি নিয়েছেন, কিন্তু মন্ত্রীর যে নিরাপত্তা ব্যবস্থা তার সেই সময় আপনি ভরসা রাখতে পারেননি, ভুলে আপনি রাখতে পারেননি বলেই তো আপনি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছেন। তো সেইটা আবার ভুল করে ম্যাগাজিন বিদেশে নিয়ে গেছিলেন। আমার প্রশ্ন সেখানেও না, আমার প্রশ্ন হচ্ছে আপনি একটা ফেসবুক পোস্টে এরকম দিয়েছিলেন যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও বিদেশে কেন সাংবাদিকদের কাছে গেল বা সাংবাদিকদের কাছে গেলে এইটা নিয়ে আপনি প্রশ্ন তুলেছেন। আপনার কাছে কি মনে হয় এই প্রশ্ন তোলাটা ঠিক আছে? মানে আমরা না, মানে যে কোনো সাংবাদিকই যে কোনো জায়গায় তো যে কোনো তথ্য পেতে পারেন। আপনি ওইটা আপনার কাছে একটা বড় বিষয় কেন মনে হলো যে বিমানবন্দর থেকে এই ভিডিওটা যেখানে গেছে আপনি সেটা ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু এটা ভুল করে গেছে, তারপরে এটা কিভাবে সেটা চলে গেছে সেটার ব্যাখ্যা আপনি দিয়েছেন, কিন্তু আপনি ভিডিওটা কেমনে গেল সেইটার ব্যাপারে আপনি কেন দৃষ্টি দিলেন? প্রথমত কারেকশন হচ্ছে ওই ইয়াটা ম্যাগাজিন বিদেশে যায়নি, বাংলাদেশের না, আমি বিদেশে যাইছি এটা বলি নাই, বাংলাদেশে এয়ারপোর্টে ধরা পড়ছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা স্ক্যানিং এ এসেছে। তো এটা আসলে ওই সেদিন আমি একদম ভোরে আমার নিজের ব্যাগ তো নিজেরই গুছাতে হয়, তো গুছাতে হচ্ছিল যে কারণে আমি ইয়াটা পিস্তলটা বাইরে রাখলেও ম্যাগাজিনটা আসলে রাখতে ভুলে গেছিলাম বাইরে, তো সেটা চলে গিয়েছিল ভুলবশত। এটা আনইনটেনশনাল ছিল, কারণ ম্যাগাজিন দিয়ে আমি আসলে কি অ্যাচিভ করব, বাট এটা একটা ভুল তো অবশ্যই ছিল। তবে দেখেন খালেদ ভাই, যে আমাদের এয়ারপোর্ট তো একটা গুরুত্বপূর্ণ এবং সিকিউরড একটা জায়গা। এয়ারপোর্টের একদম বোর্ডিং এর জায়গাটা, সেটা আমি মানে ইভেন আমি ট্রানজিটে ইস্তাম্বুল নামার কথা, ইস্তাম্বুল নামার আগে আগে ইস্তাম্বুল নেমেই আমি দেখলাম যে সেটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে। তো মানে এটা আমি একটা জায়গায় পয়েন্ট করতে চাইছি যে আসলে আপনি আমি বা আমি উপদেষ্টা থাকা অবস্থাতেও সার্ভেইলেন্সের মানে
মানে আমি তো আপনাকে প্রথমেই বললাম যে ক্ষমতার কেন্দ্রগুলো তো বিভিন্ন জায়গায়। আমি উপদেষ্টা থাকা অবস্থায় আমার প্রতি যে ধরনের সার্ভেলেন্স করা হয়, এবং মানে রাষ্ট্রের, সরকারের দায়িত্ব থেকে রাষ্ট্রের সার্ভেলেন্সের না, আমি একটু জানতে শিকার চাই আর কি, এই এমন। সার্ভেলেন্সটা কি এবং আপনার, এই সার্ভেলেন্সটা কি আপনার আনন্দ দেয় না? মানে প্রায় একই রকম সার্ভেলেন্সে মার্কিন রাষ্ট্রপতিও থাকেন, মানে যারা যত বেশি গুরুত্বপূর্ণ তারা তত বেশি সার্ভেলেন্সে থাকেন। আপনি তো আর চুরি করতেছেন না, আপনি তো আর ডাকাতি করতেছেন না, আপনি সার্ভেলেন্সে থাকলে কি অসুবিধা? না, সার্ভেলেন্স থাকলে তো অসুবিধা না, কিন্তু এটাকে তো আপনার নেগেটিভলি ফ্রেমিং, মনে করেন আমি কোথাও একটা খেতে গেলাম, হ্যাঁ, তো এটা তো আমার জন্য একটা দৈনন্দিন জিনিস, এবং আমি তো খাইতে যাইতেই পারি, এই স্বাধীনতা তো আমার থাকা উচিত। কিন্তু এইটাকেও তো ভিন্ন ভাবে ফ্রেমিং করা। আমি কয়েকদিন আগে একটা ইয়াতে একটা পোস্ট দেখলাম যে আমি এক জায়গায় বসে, আমরা মানে 4-5 জন খাইতেছি, তো একটা একটা গুমনাম পেজ, বাট ওটা আমাকে নিয়ে পোস্ট দেওয়ার কারণে ওই পোস্টটা ভালো রিচ হয়েছিল। তো ওইখানে না কিন্তু আপনার না, লিখছে হচ্ছে আপনি যে, খাইতে গেছিলেন ও, হচ্ছে আপনার ওই বন্ধুদের সাথে যারা এখন এনসিপি নামক রাজনৈতিক দলটার সাথে না না সম্পৃক্ত। না না, ওরা ওরা ওইটা এনসিপির ওইটা সাথে না, না, ওরা ওইটা না। ওরা ওই ইয়াতে ওরা ছাত্র অধিকার পরিষদ আমার সাথে ছিল, পরবর্তীতে ওরা বাকচাষের সাথে, বাকচাষের এখন আচ্ছা ছাত্র আচ্ছা, রাজনীতির সাথে গণতান্ত্রিক ছাত্র সম্পৃক্ত। সংসদের হ্যাঁ, সাথে, হ্যাঁ, গণতান্ত্রিক হ্যাঁ। ছাত্র সংসদের তো সাথে। মানে ওইখানে টেবিলের মধ্যে শুধু পানির বোতল ছিল, কিন্তু ওই পোস্টে উল্লেখ করা হয়েছে যে আসিফ মাহমুদ হচ্ছে মদ খেয়ে, আসিফ মাহমুদের সহযোগীরা সহ মদ খেয়ে মাতালো। তো এটা যে ফ্রেমিং করাটা হচ্ছে, যে সার্ভেলেন্স করে এটাকে ফ্রেমিং করা, তো এইটা তো প্রবলেমেটিক, এবং এটা এক ধরনের পারসেপশন তৈরি করে। প্রত্যেকটা জিনিস তো আপনি বা আমি বসে বসে উত্তর দিতে পারবো না। হুম। না, আপনার কাছে কি এটা মনে হয় না যে ধরেন আপনি বাংলাদেশে, মানে আমি সাংবাদিকতার করি বলে আমি দেখি যে বাংলাদেশে যে কয়জন একজন তারকা আছেন, আপনারা তার মধ্যে, আপনি তার মধ্যে সবচেয়ে বড় তারকাদের একজন এখন। সেটা জুলাই আন্দোলনের জন্য হোক, পরে আবার সরকারে যাওয়ার কারণে হোক, সেই জন্য এই ধরনের ইয়া তো থাকারই কথা। কিন্তু আপনার ইঙ্গিতে কি এইটা ছিল যে এই সার্ভেলেন্সটা সরকারের ভিতরে যে অনেকগুলি কেন্দ্র বা সরকার তাদের কেউ করতেছে? আমি আরো সরাসরি বলি, এটা কি কোনো গোয়েন্দা সংস্থাকে আপনি ইঙ্গিত করেছিলেন? হ্যাঁ, আমি আমি এর আগেও বলছি যে কিছু রিপোর্টের ব্যাপারে আমি একটা সংবাদ সম্মেলনে বলতে গিয়ে বলছিলাম যে আমাকে হাউস থেকে যোগাযোগ করে বলা হয়েছে যে এইটা তো আমাদেরকে চাপ দিছে করার জন্য, এবং এটা টেক্সটটা হুবহু আমি হাউসে ফোন করে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে একটা নাম্বার লিখলেন এখানে, এটা কিসের রেফারেন্সে লিখছেন? আপনাদের ইয়াতে তো, রিপোর্টে তো লেখা জানা গেছে, জনশ্রুতি আছে, এই কিসের রেফারেন্স আপনারা লিখলেন? তখন বললো এটা আমাদেরকে একটা গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে চাপ দেওয়া হয়েছে এটা রিপোর্ট করার জন্য। তো এই যে এটা তো সরাসরি আছে, আমি সরাসরি কয়েকবার বিভিন্ন জায়গায় বলছি, এবং এটাকে এই মানে আমরা এমন একটা কমপ্লেক্স সিচুয়েশনের মধ্যে আছি যেখানে আসলে আমার কোনো প্রতিষ্ঠানও আমার বিরুদ্ধে আসলে কাজ করছে কিনা এটাও আসলে বোঝা অনেক সময় মুশকিল হয়ে যায় আর কি। খুবই ইন্টারেস্টিং। তবে আমি আপনাকে একটা তথ্য হিসেবে একটা জিনিস জানায় রাখি, সরকারের মানে সরকারের ভিতরকার অঙ্গগুলি আসলে এভাবেই কাজ করে। মানে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সরকারের অনেক মানে বিগত সরকারের অনেক মন্ত্রীর বিরুদ্ধে যেসব রিপোর্ট হয়েছে তার অনেকগুলি আবার গোয়েন্দা সংস্থাও দিয়েছে। আবার এইটা কিন্তু সব সরকারের সময় করা হয়। যেমন ধরেন নাইকো দুর্নীতির সঙ্গে বিএনপির জ্বালানি প্রতিমন্ত্রী যে সম্পৃক্ত ছিলেন, সেটা গোয়েন্দা সংস্থার সরবরাহ করার রিপোর্ট। এরকম নানাভাবে এটা একটার মধ্যে থেকে একটা এরকম হইতে থাকে। এটা চেক এন্ড ব্যালেন্সের জন্য সরকার প্রধান হিসেবে করে, কিন্তু সেটা নিয়ন্ত্রণ রাখার জন্য। জাতীয় স্বার্থের, না, জাতীয় স্বার্থের বিষয় হলে কোনো সমস্যা নেই। আমি মনে করেন কোথাও জাতীয় স্বার্থে ভঙ্গ করার জন্য কোনো বিদেশি কারোর সাথে মিটিং করতেছি, গোপন বৈঠক করতেছি, সেটা আপনি ফাঁস করেন, সমস্যা নেই। কিন্তু আপনি আমার একেবারেই ব্যক্তিগত বিষয়, যেটাকে আপনি নেগেটিভলি ফ্রেমিং করার জন্য করছেন, এটা তো নীতি বহির্ভূত হয়। অবশ্যই নীতি বহির্ভূত হয়, এবং আপনি সন্দেহ করছেন যে সরকারের ভিতরের যে অংশটুকু, মানে মানে হ্যারি পটারের ভাষায় বলতে হয়, যাদের নাম আমরা নিতে পারতেছি না প্রমাণের অভাবে, সেরকম কাউরেই আপনি সন্দেহ করতেছেন, মানে ধরেন সামরিক গোয়েন্দা বাহিনী বা ওরকম কোনো কিছু, নাকি আপনাকে ফ্রেমিং? অনেকেই আছে আসলে। 5ই আগস্টের পরে আপনি একটু আগেও যেটা বললেন যে অনেকেই স্বার্থের জন্য, যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে ছিল, তারও হয়তো আমাদের বা আমার সাথে নাই। আবার এনসিপির তো মনে করেন যে আমাদের অন্যান্য সহযোদ্ধারা যে রাজনৈতিক দলে আছে, তাদের তো, ওনারা তো ইউনাইটেড আছেন এক জায়গায়। তো কেউ একজন বিপদে পড়লে বাকিরা হয়তো বাঁচাতে পারেন। তো আমরা তো সরকারে যারা আছি তারা তো ওই দেখা যায় যে যারা সাবেক সহযোদ্ধা তারাও আমাদেরকে বক্তব্যে গালিগালাজ করছেন যে সরকার এই কাজটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না। পরিষ্কার আমরা তো এক ধরনের একা, আমাদের তো কোনো বন্ধু নেই। পরিষ্কার।